নমস্কার ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা আমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো প্রথমে তোমাদের যে প্রশ্নটা সঠিক উত্তর নির্বাচনের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে প্রথম একের দাগের যে প্রশ্নটা আছে, দেখো, একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন একই থাকে, কমে, বাড়ে, প্রথমে বাড়ে তারপরে কমে। এটা হচ্ছে তোমার যে উত্তরটা হবে সেটা হচ্ছে কমে। আচ্ছা, এটা একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন কমে, কারণ জলের প্লবতার সূত্রটা কাজ করে এখানে। বোঝা গেল? এরপরে একের দুয়ে যে প্রশ্নটা আছে, বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো কার্যের হারের সঙ্গে, ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে, ক্ষমতার হারের সঙ্গে, বস্তুটির গতিবেগের সঙ্গে। আমরা যে উত্তরটা করেছি এখানে ক্ষয়ের দাগের উত্তরটা করেছি ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে। এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেল? এরপরে দেখো একের তিনে যে প্রশ্নটা আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি হয়। এটা কখনোই হবে না। ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের মান সমান এবং বিপরীতমুখী হয়। এই উত্তরটা হবে তোমাদের, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি, যা তুমি ক্রিয়া করবে তার প্রতিক্রিয়া স্বরূপ সেই ক্রিয়াটাই তুমি পাবে। মানে ক্রিয়া বল এবং তুমি যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী হবে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এটা একটা ধ্রুব সত্য যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান এবং বিপরীতমুখী হবে। বোঝা গেল উত্তরটা? এরপরে দেখো একের চারে যে প্রশ্নটা আছে, নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, বলের সঙ্গে সমানুপাতিক, ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক। এখানে যে উত্তরটা আমরা করেছি সেটা হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। এরপরে দেখো দুয়ের দাগের যে প্রশ্নগুলো আছে তোমাদের ঠিক ভুল বা সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। দুয়ের একে যে প্রশ্নটা আছে, দেখো, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। মানে কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে গতিবেগ বৃদ্ধি পায়, এটা কখনোই হবে না। কারণ তুমি কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে সেই গতিবেগটা ধীরে ধীরে কমে যায়। এখানে এই জন্য এই উত্তরটা ভুল, এই জন্য এটাকে ভুল চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে দেখো দুয়ে যে প্রশ্নটা আছে, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। সিজিএস পদ্ধতিতে আমরা জানি বলের একক হচ্ছে ডাইন, এখানে নিউটন লেখা আছে, তাহলে এটাও উত্তরটা হচ্ছে ভুল। এরপরে দুয়ের তিনে যে প্রশ্নটা আছে, তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। এটা অবশ্যই সত্য। তরলের চাপ তরলের হচ্ছে ঘনত্বের উপর নির্ভরশীল। যত পরিমাণ তোমার তরল থাকবে তার চাপটা তত বেশি হবে, এটাই হচ্ছে সত্য। এরপরে দেখো দুয়ের চারে যে প্রশ্নটা আছে, পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে। পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে, এটাও ঠিক। বোঝা গেল? দুয়ের দাগের হয়ে গেল। এরপরে হচ্ছে তোমার দেখো তিনের দাগের যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। তো এখানে আমরা তিনের দাগের প্রশ্নের উত্তরগুলো একটা অন্য পেজে লিখেছি, এখানে না ধরানোর জন্য আমরা অন্য পেজে লিখেছি, সেই অন্য পেজে দেখে নেব। তিনের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন সব উত্তরগুলো লেখা হয়েছে। যেমন দেখো তোমাদের তিনের একে যে প্রশ্নটা আছে, বল কাকে বলে তা ব্যাখ্যা করো। তিনের একে যে প্রশ্নটা আছে তোমাদের, যে বল কাকে বলে ব্যাখ্যা করো।
আমরা কি জানি বল কাকে বলে? দেখো, বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব, বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তুর স্থির অবস্থাকে পরিবর্তন করতে পারে। মানে কি, তুমি বাইরে থেকে কোনো বস্তুকে যদি নাড়া দাও, তাহলে বস্তুটি যে স্থির অবস্থা, সেই স্থির অবস্থাকে পরিবর্তন করতে পারে, অথবা কোনো গতিশীল বস্তুকে থামাতে পারে। বাইরে থেকে তুমি কোনো গতিশীল বস্তুকে যদি বল প্রয়োগ করো, তাহলে গতিশীল বস্তুটা থামতেও পারে বা গতির পরিবর্তন হতে পারে। হয়েছে, এই প্রভাবকে বল বলে। তাহলে বল কাকে বলে এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও, যে বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তুর স্থির অবস্থাকে পরিবর্তন করতে পারে, অথবা কোনো গতিশীল বস্তুকে থামাতে পারে বা গতির পরিবর্তন করতে পারে, সেই প্রভাবকে বল বলে। বোঝা গেল? এরপরে পরের কোয়েশ্চেন দেখো, এবার ব্যাখ্যা বলেছে, বলে এটাকে ব্যাখ্যা দিতে বলেছে। বলের যে 3-1 যে প্রশ্নটা ছিল, 3-1 যে প্রশ্নটা ছিল যে তোমার বল কাকে বলে ব্যাখ্যা দিতে বলেছে। তাহলে আমরা বল কাকে বলে জেনেছি, এবার বল কাকে বলে তার ব্যাখ্যাটা দেখো। যেমন এক ব্যক্তি হচ্ছে সাইকেল চালিয়ে গতিশীল অবস্থায় রয়েছে। ধরো কোনো একজন ব্যক্তি সাইকেল চালিয়ে গতিশীল অবস্থায় রয়েছে, মানে সে সাইকেল তার গতিবেগে রয়েছে। এক্ষেত্রে ব্যক্তিটি দ্বারা প্রযুক্ত বল, এক্ষেত্রে ব্যক্তিটি যে বল প্রয়োগ করছে এবং রাস্তা ও সাইকেলের চাকার মধ্যে যে ঘর্ষণ বল, উভয়েই ক্রিয়া করছে, যার ফলে সাইকেলটি গতিশীল অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে বলের ব্যাখ্যা। না, যেমন আমরা যে রাস্তায় সাইকেল চালাই, তাহলে আমাদের সাইকেলের উপর প্রযুক্ত বল এবং রাস্তার ঘর্ষণ বল আর চাকার ঘর্ষণ বল উভয়েই ক্রিয়া করছে, যার ফলে সাইকেলটি গতিশীল অবস্থায় থাকে। এটাই হচ্ছে বলের ব্যাখ্যা। এরপরে 3-2 যে প্রশ্নটা আছে তোমাদের, আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো। তোমাদের 3-2 যে প্রশ্নটা আছে, যে আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো। আর্কিমিডিসের সূত্রটা কি আছে? এই আর্কিমিডিসের সূত্রটা একটু ভালো করে বুঝবে। দেখো, কোনো বস্তুকে স্থির প্রবাহিতে, মানে ধরো কোনো বস্তুকে স্থির প্রবাহিতে তরলে অথবা গ্যাসে, কোনো বস্তুকে তরলে মানে জলে অথবা গ্যাসে, কোনো বস্তুকে স্থির প্রবাহী মানে তরল অথবা গ্যাসে আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করলে, মানে আংশিক মানে অর্ধেকটা অথবা পুরোটা ডুবালে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। ধরো কোনো বস্তুকে তুমি জলে অর্ধেকটা ডোবালে বা পুরোটাই ডোবালে, তাহলে কিন্তু ওই যে বস্তুটার ওজন কিছুটা হলেও হ্রাস পাবে, মানে কমবে। এবং ওই হ্রাস বস্তু যে পরিমাণ তরল বা গ্যাসটা অপসারিত করবে, তার ওজনের হচ্ছে সমান হবে। মানে কোনো বস্তুকে তরলে অথবা গ্যাসে যদি ডোবানো হয়, আংশিক অথবা সম্পূর্ণভাবে যদি ডোবানো হয়, তাহলে কি হবে, ওই বস্তুর ওজনটা কিছুটা হলেও হ্রাস ঘটবে, মানে কমবে। এবং ওই যে বস্তুর যে ওজন, যে পরিমাণ ওজনটা হ্রাস পেল, তাহলে সেই পরিমাণ তরলটা ওই বস্তুটি হচ্ছে অপসারিত করবে। মানে যে পরিমাণ তার ওজনের হ্রাস ঘটবে, সেই পরিমাণ তরল তার হচ্ছে অপসারিত করবে এবং তার ওজনের সমান হবে। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। বোঝা গেল? এরপরে তোমাদের দেখো 3-3 যে প্রশ্নটা আছে, একটা ফাঁপা প্লাস্টিকের বল জলে কেন ভাসে তা ব্যাখ্যা করতে বলেছে। একটি ফাঁপা প্লাস্টিকের বল জলে কেন ভাসে তা ব্যাখ্যা করতে বলেছে। দেখো, আমরা ডান দিকে একটা ছবি দিয়েছি তোমাদের বই থেকেই নিয়ে। এখানে দুটো ডাব্লিউ আছে। প্রথম ডাব্লিউটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, আর শেষের নিচের দিকের যে ডাব্লিউটা সেটা হচ্ছে ওজন বল। দেখো, একটা ফাঁপা প্লাস্টিকের বলকে
জলের উপরে রাখলে জলের পৃষ্ঠটানের ফলে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, জলের যে পৃষ্ঠটানটা আছে সেই তার ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল এবং ওজন বলের সঙ্গে সমান হওয়ায় বলটি জলে ভাসে। বোঝা গেল? একটি ফাঁপা প্লাস্টিকের বলকে জলের উপরে রাখলে জলের পৃষ্ঠটানের ফলে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, মানে যখন জলের ওপরে বলটা রাখা হবে তার ফলে যে ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলটা ওজন মানে ডব্লিউ ওই ওজন বলের সঙ্গে সমান হয়, মানে বলের যে ওজন সেই বলের সঙ্গে সমান হয়, ওজন সমান হয়, বলটি জলে ভাসে। ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল আর ওজন বল সমান হয় হচ্ছে, যদি বেশি কম হতো তাহলে কী হতো, বলটা ডুবে যেত। আর যেহেতু ওজন বল আর ঊর্ধ্বমুখী বলটা সমান হচ্ছে সেই জন্য জলে ভাসে বলটা। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে তোমাদের 4-এর একে যে প্রশ্নটা আছে, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল এবং কেন? স্থির প্রবাহী পদার্থের মধ্যে স্থির প্রবাহী পদার্থের মধ্যে 4-এর একের যে প্রশ্নটা আছে, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল এবং কেন? এখানে উত্তরটা আমরা করেছি যে স্থির প্রবাহী পদার্থ মানে জল, তরল। কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল? এখানে যে 3টা বিষয়ের উপর নির্ভরশীল সেগুলো একটু দেখে নাও। দেখো, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে, এটা একটা হচ্ছে বিষয়। আর 2 নম্বর বিষয়, তরলের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপও বৃদ্ধি পাবে। তরলের গভীরতা যত বাড়বে তার চাপটা তত বাড়বে। এরপর 3 নম্বর যে বিষয়টা আছে, একই গভীরতায় বিভিন্ন তরলের চাপ আর ঘনত্বের উপর নির্ভর করে, মানে একই গভীরতায় বিভিন্ন তরলের চাপ তার ঘনত্বের উপর নির্ভর করবে। যত পরিমাণ তরল থাকবে তার চাপটা সেই পরিমাণের উপরে নির্ভর করবে, মানে তরলের চাপটা তার ঘনত্বের উপরে নির্ভর করবে। বোঝা গেল? এবার এটাকে কেন বলেছে না, এই যে বায়ুমণ্ডলের তরলের উপর চাপ প্রয়োগ করে বলে, বায়ুমণ্ডল তরলের উপর চাপ প্রয়োগ করে বলে এই সমস্ত ঘটনাগুলি ঘটে। মানে ওই যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে, এইটা শুধুমাত্র হয় কেন না, বায়ুমণ্ডল ওই তরলের উপর সমান চাপ প্রয়োগ করে, বায়ুমণ্ডল তরলের উপর চাপ প্রয়োগ করে বলে এই ঘটনাগুলি ঘটে। উপরের যে ঘটনাগুলি ঘটছে, বায়ুমণ্ডল হচ্ছে তো তোমার তরলের উপরে চাপ প্রয়োগ করে বলে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। বোঝা গেল? স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ এই যে 3টা বিষয়ের উপর নির্ভর করে, সেই 3টা বিষয় আমরা বলেছি, আর কেন এটার উত্তর বলে দিছি। এরপরে দেখো, তোমাদের 4-এর 2-এ যে প্রশ্নটা আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃতি করো এবং কিভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা কি জানি না, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে দেখো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমানুপাতিক। কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, বস্তুটির সেই ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণ এর গুণফলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ত্বরণ সেই দিকে উৎপন্ন হবে। এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এবার এর থেকে বল কিভাবে পাওয়া যায়, মানে এর থেকে বল পরিমাপ কীভাবে করা যায়, আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। এই সূত্রের গাণিতিক রূপটা কি? এই সূত্রের গাণিতিক রূপ হচ্ছে F = ma, অর্থাৎ m হচ্ছে ভরের বস্তুতে F বল প্রযুক্ত হলে বস্তুতে a ত্বরণ সৃষ্টি হবে। বলের SI একক হচ্ছে নিউটন আর CGS একক হলো হচ্ছে ডাইন, এটা মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কীভাবে বলের সংজ্ঞা পাওয়া যায় এটাও বললাম, আর এইভাবে তোমাদের বল পরিমাপও করা যায়। তাহলে বোঝা গেল? এই হচ্ছে তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং আলোচনা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও বা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পায়। আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যে সমস্ত নতুন আপডেট ভিডিও আপলোড করব
যাতে তোমাদের তাড়াতাড়ি নোটিফিকেশানে যেতে পারে। ধন্যবাদ।